নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, নাচ না জানে অঙ্গন টেढ़ा, যেটাকে বাংলায় বলা হয় নাচতে না জানলে উঠোন বাঁকা। আজকে পাকিস্তানের পরিস্থিতি এক্স্যাক্টলি সেটাই হয়েছে। দেখুন, এর আগে বহুবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে, বিশেষ করে আইসিসির যে সমস্ত টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলোতে। এবার সেই জায়গায় ধরে ভারত পাকিস্তানের তো বাইলেটারাল কোনো সিরিজ হয় না, মানে দুই দেশীয় বা ত্রিদেশীয় কোনো সিরিজ হয় না। আইসিসির যে টুর্নামেন্ট গুলো হয় সেগুলোই ভারত একমাত্র পাকিস্তানের সঙ্গে খেলে। তো সেখানে ভারতের বিপক্ষে পাকিস্তানের যে জেতার রেশিও, সেটা দেখলে হয়তো আপনারা হয়তো অনেকেই চমকিয়ে যাবেন যে পাকিস্তান নিজেদেরকে কিভাবে ডিমান্ড করে যে তারা ভারতের প্রতিপক্ষ। আমরা সেই তুলনায় আফগানিস্তান বা বাংলাদেশকে অনেকটাই উপরে রাখি। দেখুন, বাংলাদেশ ইদানিং পাকিস্তানের একদম নকশাতেই চলছে, তো স্বাভাবিক বাংলাদেশকে আমরা এবার বাদ দিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন পাকিস্তানের ডিমান্ড কি? এখন পাকিস্তান বারবার কি বলে, ভারতের সঙ্গে খেলার পরে তারা বলে যে ভারতের বোলাররা বলের মধ্যে স্প্রিং ঢুকিয়ে রেখেছে, যে কারণে কি হচ্ছে যে অত সুইং করছে, অত কাট হচ্ছে, সিম হচ্ছে, তো স্বাভাবিক বিষয় ভারত জিতবেই। এটা তাদের সাবেক প্লেয়াররা বলে, এমন নয় যে ওদের কোনো মূর্খ সাংবাদিক বলল বা ওদের কোনো এমন মানুষ মূর্খ রাজনেতা বলল, সেটা নয়। ওদের সাবেক প্লেয়ার, যারা ক্রিকেট সম্বন্ধে বোঝে, যারা ক্রিকেট খেলে এসেছে, বছর বছর ক্রিকেট খেলে এসেছে, যারা এক সময় যারা লিস্টে টপে ছিল, সেই সমস্ত প্লেয়াররা এখন ওই কথাগুলো বলে। অনেকে বলে যে অভিষেক শর্মা যখন এই যে অভিষেক শর্মা, ঈশান কিষান যখন অত্যন্ত কম বলে সেঞ্চুরি করে ফেলে, তখন বলে যে ওদের ব্যাটে লোহার পাত লাগানো আছে, ব্যাট চেক করা উচিত আইসিসির তরফ থেকে। এই বছরে ঠিক তার বিপরীত কিছু নয়, স্বাভাবিক বিষয়। ভারত পাকিস্তান খেলা হচ্ছে, আর পাকিস্তানিদের মুখ থেকে এই ধরনের গোবর বেরিয়ে আসবে না, সেটা কি সহ্য হয়? সেটা কি হতে পারে বলুন? পাকিস্তানের সাবেক একজন ধুরন্ধর প্লেয়ার সাকলাইন মুস্তাক, আপনারা সকলেই নাম শুনেছেন। একদম স্ট্যান্ডার্ড প্লেয়ার, ওই প্রিমিয়াম বোলার এক সময়কার ছিল আর কি, যেটা পাকিস্তানে এখন বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলছে, যে প্রিমিয়াম বোলার। তো পাকিস্তানের এক সময়কার প্রিমিয়াম বোলার ছিল ওই সাকলাইন মুস্তাক। তো সাকলাইন মুস্তাক কি বলেছে, প্রথম যে কতগুলো লাইন বলেছে সেগুলোর সঙ্গে না আমরা অবশ্যই একমত, আমরা অ্যাকসেপ্ট করি, যতক্ষণ না তার লাস্টের দুটো লাইন আপনি শুনছেন, আপনি অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করবেন। তো প্রথমে সে কি বলেছে, প্রথমে বলেছে যে এখনকার যে টেকনোলজি, সেই টেকনোলজিতে একদিনের মধ্যে পিস কিন্তু পাল্টিয়ে যেতে পারে, বদলিয়ে যেতে পারে। আর এখনকার যে সমস্ত বা এমপ্লয় যারা রয়েছে, স্টাফ যারা রয়েছে, গ্রাউন্ড স্টাফ, তারা একদিনের মধ্যে পিস পাল্টিয়ে দিতে পারে। এই পর্যন্ত আপনাদের শুনে মনে বলছে যে হ্যাঁ, কথাগুলো সে ঠিকই বলেছে, কারণ এখন কিন্তু অন্য দেশ থেকে পিস তুলে নিয়ে এনে, ফ্লাইটে করে তুলে নিয়ে এনে অন্য আর একটা দেশে শিফট করা হয়, বসানো হয়, সেটা আমরা দেখেছি। অনেক সময় দেখা যায় যে যেমন পাহাড়ি এলাকা, সেইখানে রয়েছে কোনো স্টেডিয়াম, তো সেখানে তো আপনি মাটি পাবেন না, তো স্বাভাবিক বিষয় আপনাকে এমনভাবে পিচটাকে রেডি করে নিয়ে আসতে হবে অন্য জায়গা থেকে, যেটা ওখানে এসে শিফট করা যায়, ওখানে এসে ওখানে বলতে পারেন এক কথায় প্লান্ট করা যায়। তো সেই কথাটাই উনি বলেছেন। এই পর্যন্ত ঠিক ছিল, লাস্টের দুটো লাইন যতক্ষণ না বললো। লাস্টের দুটো লাইন কি বলেছে, তারা তো পাকিস্তানি আসলেও, তাদের ওই মুখ খুললেই যে গোবর বেরাবে সেটার বিপরীত কিছু নয়। তারা বলল লাস্টে যে আমরা সকলেই জানি যে আইসিসি কার কথায় ওঠা বসা করে। মানে সাকলাইন মুস্তাক বলতে চাইছে যে পাকিস্তান এখন কোথায় খেলবে, কলম্বোতে। কলম্বোর যে পিচ রয়েছে সেটা এখন বোলিং পিচ, যেহেতু ইউএসএ কে তারা 160 রানে অল উইকেট করে দিল। এসব বিষয়ে আসবো যে কি হলো না হলো। তারা বলে যে বোলিং পিচ, তো সেটাকে পাকিস্তান চিরদিন ডিমান্ড করে যে তাদের বোলার যারা রয়েছে তারা বিশ্বের মধ্যে ধুরন্ধর এক একজন লেভেলের বোলার। হতে পারে, এক সময় ছিল, এখন অনেকে অনেকে প্রিমিয়াম বোলার রয়েছে তাদের। তো তাই বলছে যে বোলিং পিচকে হয়তো ভারত আইসিসি কে বলে ব্যাটিং পিচ করিয়ে দিতে পারে, কারণ ভারতের প্রথম থেকে বরাবরই ভারতের ব্যাটিং সাইডটা স্ট্রং। ইভেন এখনো কিন্তু বড় একটা লম্বা চওড়া ব্যাটিং লাইন আপ আমাদের ভারতের টিমের রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাকলিন মুস্তাক এই কথাটা বলবে, এটা আমাদের মানে আমরা মেনে নিতেই পারি, হ্যাঁ বলেছে, ঠিক আছে। এইবার দেখুন, আমি একটা ছোট্টখাটো সমীকরণ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন, রিসেন্টলি
পাকিস্তানের সঙ্গে ইউএস এর খেলা হলো, আর সেই ইউএস এর খেলাতে পাকিস্তান কত রান করেছিল? কলম্বোর কথা বলছি আমি। কলম্বোতে পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছে, তো ইউএস এর বিপক্ষে পাকিস্তান রান করেছে 190 রান, অ্যারাউন্ড 190। তো 190 রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের মতো প্রিমিয়াম বোলারদের সামনে, পাকিস্তানের মতো ধুরন্ধর বোলারদের সামনে ইউএসএ কিন্তু 160 রান করে ফেলেছে। একবার ভেবে দেখুন তো, কেমন একটু উল্টিয়ে গেল না? মানে তারা বোলিং পিচ করছে, অথচ ইউএস এর মতো একটা টিম 160 রান করে ফেলছে, যেটা আমাদের ভারতেও, আমাদের মুম্বাইয়ের ব্যাটিং পিচ হওয়া সত্ত্বেও আমাদের ভারতের প্লেয়ার ব্যাটিংরা, ফার্স্ট অর্ডারের যে ব্যাটিং যারা রয়েছে তারা কোল্যাপস হওয়ার পরেও ভারত কিন্তু 160 রান করে ফেলেছে শুধুমাত্র একজনের রানে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদব। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ আমাদের মুম্বাইয়ের মতো জায়গাতে তারা 140 রান পৌঁছাতে পারলো না, অথচ কলম্বোর মতো পিচে ইউএসএ 160 রান করে ফেলছে, তাও পাকিস্তানের মতো প্রিমিয়াম বোলারদের সামনে। এতেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের এই সাকলাইন মুস্তাক ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই যে ভারতের কাছে হারলে কি বলতে হবে সেটা তারা কিন্তু ডিসাইড করে রেখেছে। একদম তাদের প্ল্যানিং পুরো রেডি। সাকলাইন মুস্তাক যেদিন ভারতের সঙ্গে, ওই যে 2026-এর ফেব্রুয়ারির 15 তারিখে ভারত এবং পাকিস্তানের খেলা হবে, কোথায়? কলম্বোতে। আর সেই কলম্বোতে পাকিস্তান ভারতের সঙ্গে হারবে, হারার পরে যে তারা কি বলবে সেটা কিন্তু একদম সম্পূর্ণ ওদের মুখস্থ করা হয়ে গিয়েছে। দেখুন, এই সমস্ত বিষয়ে আমরা দুটো দেশকে একদম টপে রাখি। তারা হার থেকে কোনো কিছু শেখে না, তারা হার থেকে শেখে একটাই, যে কিভাবে অপোজিশন যারা রয়েছে তাদেরকে আমরা ব্লেম করতে পারবো, তাদের উপরে আঙুল তুলতে পারবো, তাদের উপরে এমন এমন কথা বলতে পারবো যেটা হয়তো সারা বিশ্বের কাছে তাদের একটা কমেডিয়ান বলে ধরা হয়। যেমন ধরুন বাংলাদেশ, বাংলাদেশ কি বলে যে ভারতকে আইসিসি সাপোর্ট করে যেখানে ভারত জিতে যায়। তার মানে বাংলাদেশ আর পাকিস্তান এরা দুজন একই রাস্তায় চলছে, এদের কথাও এই একটাই, ভারতকে আইসিসি সাপোর্ট করে তাই ভারত বিভিন্ন জায়গায় যেতে যায়। আম্পায়াররা ভারতকে সাপোর্ট করে, আম্পায়াররা বিসিসিআই এর কাছ থেকে টাকা খায়, যে কারণে ভারতের পক্ষে তারা বিভিন্ন রকমের রায় দেয়। তো বুঝলেন তো, এখন ছোট্ট একটা সমীকরণ পাকিস্তান আমাদেরকে বোঝাতে চাইছে যে ভারতের বিপক্ষে তুমি যেখানেই খেলো না কেন তুমি হারবে, তাই তোমার কাছে আগে একটা অস্ত্র থাকার দরকার রয়েছে, যে হারের পরে তুমি কি দিয়ে মোকাবিলা করবে। এক্স্যাক্টলি সেটাই এখন তারা মুখস্থ করছে, বলতে পারেন আপনি। এর আগে বললো মোহাম্মদ শামির বলে স্প্রিং দেওয়া আছে, তারও আগে কত কিছু বলেছে, সচিনের ব্যাট পরীক্ষা করা উচিত, রিসেন্ট অভিষেক শর্মার ব্যাট পরীক্ষা করা উচিত। হুম। তো এগুলো সাধারণ মানুষ বলে না, এগুলো তারাই বলে যারা বর্তমানে মূর্খ, যাদের কোনো সেন্স বলে কিছু নেই। ওই যে যখন মোহাম্মদ শামির বলে স্প্রিং দেওয়া আছে বলেছিল না, পাকিস্তানেরই একজন সাবেক প্লেয়ার, একজন সাবেক ক্যাপ্টেন, তিনি কিন্তু বলেছিলেন যে এই ধরনের কথাগুলো বলা মানে নিজেকে মূর্খের পরিচয় দেওয়া। এক্স্যাক্টলি সেটাই, আমরাও সেটাই বলছি যে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে গিয়েছে তাতে ভারতের সঙ্গে প্রতিপক্ষ করার মতো কোনো অকাত তাদের নেই, অকাত বা বলুন সামর্থ্য তাদের নেই। তাই তারা কি করবে আগে থেকেই ডিসাইড করে রেখেছে, কোন কথাটা তারা হারের পরে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেবে। আর নতুন একটা নমুনা নিয়ে এসেছে, যে বল করতে গিয়ে, একটা বল করতে গেলে 2 মিনিট ব্রেক নেয়। কেমন ধরুন, আম্পায়ার কাছে বোলিং অ্যাকশন নিয়ে এসে হাতটা দাঁড়িয়ে করিয়ে থেমে গেল, তারপরে বল থ্রো করছে। দেখুন, ওই ধরনের বোলিং অ্যাকশন যদি লিগ্যাল হয় তাহলে পারে আমাদের গ্রামে ঘরে এরকম হাজারো বোলার তৈরি আছে। সত্যি কথা বলছি, ওই ধরনের বোলিং অ্যাকশন যদি লিগ্যাল হয় আমাদের গ্রামে ঘরে হাজারো বোলিং রেডি, তাদের কিন্তু সম্পূর্ণ হাত ঘোরে না, তারা এসে ওই এক জায়গায় স্টপ করে করে তারপরে থ্রো করে। তো এক্স্যাক্টলি এটা থ্রো বল হচ্ছে। এখন আইসিসি কোন হিসাবে যে এই বোলিং অ্যাকশনটাকে লিগ্যাল বলছে আমরা কিন্তু এখনো ধরে উঠতে পারিনি। যার বল এসে এক জায়গায় পজ হয়ে যাচ্ছে, এক জায়গায় থেমে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বোলিং অ্যাকশনটা কিভাবে লিগ্যাল সেটা হয়তো বিবেচনা করবে যারা বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের। আজকে আপনাদের কাছে একটা কোশ্চেন করে যাব, 15 তারিখে ভারত পাকিস্তানের যে ম্যাচটা হবে সেই ম্যাচে পাকিস্তানের কন্ডিশন কেমন হবে? ভারত জিতবে না পাকিস্তান জিতবে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু আপনারা ভুলবেন না। আর দেখুন, পাকিস্তানের এই যে উৎপাটাং যে কথাগুলো আমরা শুনতে পাই, সেগুলো শুনে নিশ্চয়ই আপনি এনজয় করেন। যদি এনজয় করে থাকেন আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আপনার বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।